আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। পোস্টের এই শেষ পর্বে আমরা কথা বলছি বন্যপ্রাণ নিয়ে। বন্যপ্রাণ এই মুহূর্তে বনে বিপন্ন। অনেকগুলো পয়েন্ট আমরা পেরিয়ে এসেছি। দুর্ঘটনার কারণে বন্যপ্রাণ যেভাবে যাচ্ছে সেটাকেও আমরা এই আলোচনার মধ্যে রেখেছি। এছাড়া চোরাশিকারীদের বিষয়টি আমাদের মুখ্য আলোচনার বিষয় ছিল, এটা দিয়ে আমরা বিষয়টি শুরু করেছিলাম। ইনফ্যাক্ট এটা কারণ আজকে পোস্টের টেবিলে আমরা বিষয়টি নিয়ে এসেছি। এখন আরেকবার আমি শান্তনুবাবুর কাছে আসি যে এই পরিস্থিতিতে আমরা বড় যে সমস্ত প্রাণী, বাঘ বলুন, গন্ডার বলুন, হাতি বলুন, এদের প্রিজার্ভেশনের কথা ভাবছি, কিন্তু আরও অনেক অনেক প্রাণী আছে যে প্রাণীর প্রিজার্ভেশন সে অর্থে হচ্ছে না। নানাভাবে তারা আস্তে 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 আমাদের সোসাইটি থেকে, আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। শুধু জঙ্গল থেকে নয়, আমাদের ধরুন বাড়িতে, অনেক বাড়িতে আমরা ছোটোবেলায় আমরা কাঠবিড়ালি দেখেছি, এখন দেখি না। চড়াই পাখি সেটাও অলমোস্ট এখন প্রায় দেখা যাচ্ছে না। এই বিষয়গুলোকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু আমাদের অনেক রকম প্রচার হচ্ছে, কিন্তু আমরা কি সত্যি গুরুত্ব দিই? আমরা কি দ্বিতীয়বার ভাবি যে আহা বা কাঠবিড়ালি কেন নেই, তাতে কি আমার কোনো অসুবিধা হচ্ছে? আমি সকালবেলা বেরোচ্ছি, অফিস করছি, রাত্রিবেলা বাড়ি ফিরছি, টিভি দেখছি বা ইন্টারনেটে মোবাইলে আমার লাইফ তো কেটে যাচ্ছে। কাঠবিড়ালি নেই বলে আমার কোনো অসুবিধা হচ্ছে না। কাঠবিড়ালি নেই বা চড়াই নেই এই কথাটার সাথে আমি একমত নই। সেটা হয়তো রিজিয়ন ওয়াইজ নেই, কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে নেই। আর তার পেছনে অনেকগুলো কারণ আছে। চড়াইয়ের ক্ষেত্রে বলছি, চড়াইয়ের জন্য দরকার ঘুলঘুলি, চড়াইয়ের জন্য দরকার কিছু এমন জায়গা যেখানে চড়াই ঢুকতে পারে, কিন্তু একদম টোটালি পাকা বাড়ির মধ্যে চড়াই ঢুকতে পারছে না, যেখানে ভেন্টিলেটর নেই। ফ্ল্যাট বাড়িগুলোতে ঘুলঘুলি নেই, কাজী চড়াইয়ের পক্ষে অসুবিধে। দ্বিতীয় কথা, যেটা আপনি এই ব্রেকের সময় আলোচনা হচ্ছিল, যে ফুড গ্রেইন ট্রান্সপোর্টেশনে একটা বিশাল চেঞ্জ হয়েছে। সেখানে চটের বস্তার বদলে প্লাস্টিকের বস্তা এসছে। সেখানে হুক মেরে যে ওঠানো নামানোর ব্যাপারটা ছিল, সেখান থেকে কিন্তু ফুড গ্রেইনস খুব কম পড়ছে, কাজে সেটা হচ্ছে চড়াইয়ের খাবার। কিন্তু এখনও একটু, আমি যেখানে থাকি জোকা অঞ্চলে, সেখানে কিন্তু প্রচুর চড়াই আছে। এক্ষুনি ডক্টর রাহাও বলছিলেন, উনি নিউ টাউনে থাকেন বোধহয়, ওনার এরিয়াতে উনি চড়াইয়ের অত্যাচারে জর্জরিত। এটা খুব ভালো খবর ওয়াইল্ড লাইফারদের, আমাদের মতো ওয়াইল্ড লাইফারদের। তো কাজেই এটা খুব রিজিয়ন ওয়াইজ। কিন্তু চড়াই, আমি যে জায়গাটাকে ফোকাস করতে চেয়েছি, ধরুন কোথাও আছে কোথাও নেই, কিন্তু আমরা কজন ভাবি যেখানে নেই সেখানকার মানুষেরা কি ভাবেন? তারা কি মনে করেন যে সেখানে চড়াই থাকলে ভালো হতো বা কাঠবিড়ালি দেখা গেলে ভালো হতো? আমরা ভাবি না, এই জায়গাটাতেই অসুবিধা। না, ভাববার কিন্তু আরও অনেক বড় কারণ কতগুলো রয়েছে। যেমন প্যাঙ্গোলিন, বনরুই যেটাকে বলে, নেই, প্রায় ভীষণভাবে কমে গেছে। পর্কুপাইন মানে সজারু ভীষণভাবে কমে গেছে। নেকড়ের লাস্ট যেটা স্টেটাস রিপোর্ট আমি দেখছিলাম, সেখানে বলা হচ্ছে 1400 থেকে 1500 নেকড়ে আছে আমাদের, তার থেকে কিন্তু টাইগার বেশি আছে। অ্যাডজুটেন্ট স্টক বা হারগিলে ভীষণভাবে কমে গেছে, ভীষণ। অথচ কর্পোরেশনের লোগো ছিল সেটা একসময়। আমার স্টেট অ্যানিমেল ফিশিং ক্যাট পাওয়াই যাচ্ছে না, এবং অলরেডি তো দেখেছিলেন বোধহয় 8-9 মাস আগে উলুবেড়িয়াতেই 15 দিনে 8টা ফিশিং ক্যাট পোচিং হয়ে গেছে। তো এগুলো নিয়ে কিন্তু মানে বাঘ নিয়ে যে লেভেলে হইচই হচ্ছে, রাইনো নিয়ে হচ্ছে, এই সাবজেক্টগুলো, এই ছোটো ছোটো প্রাণীগুলো চলে যাচ্ছে, এইটা নিয়ে কিন্তু সেই লেভেলের হইচই নেই, এক। আর দ্বিতীয় হচ্ছে, কলকাতার প্রত্যেক লোকের কাছে আমাদের একটা সংগঠন থেকে আমরা বারবার আবেদন করছি, আপনাদের মাধ্যমেও আবেদন করতে চাই, মার্চ থেকে জুন অসম্ভব গরম থাকে। বাড়ির বাচ্চাদের বলুন যে বারান্দায় একটু রোজ পরিষ্কার করে জল রাখতে, না করলে আবার ডেঙ্গু হবে, রোজ পরিষ্কার করে জল রাখতে। পাখি খাবার ঠিক নিয়ে নেবে, জলটা কিন্তু কলকাতা শহরে অ্যাভেলেবেল নয়। দেখবেন আপনার বাড়ির সামনের গাছে প্রচুর পাখি আসবে। এবং বিগত 10 বছরে যে গাছ লাগিয়েছে কলকাতায়, ধন্যবাদ সরকারকে, কিন্তু আরেকটু ফলের গাছ লাগাতে হবে, আরও বেশি পাখি আসবে। আমি একটু অতনুবাবুর কাছে একটা জিনিস জানতে চাইবো। দেখুন, ওয়াইল্ড লাইফ কনজারভেশন আলোচনার জন্য খুব ভালো সাবজেক্ট, আশঙ্কা প্রকাশ করার জন্য খুব ভালো সাবজেক্ট, কিন্তু যদি সত্যি কনজার্ভ করতে হয় এবং এই চোরাশিকারি বন্ধ করতে হয়, তাহলে কিন্তু আইনটাকেও খুব শক্ত হতে হবে।
আমাদের দেশে আইন কি সত্যি শক্ত? কারণ আলটিমেটলি কিন্তু ওই কৃষ্ণসার হরিণ হত্যার পর সলমান খান বলে রেহাই পেয়ে যান, কিন্তু আমরা কিন্তু তাদের শাস্তি হতে দেখি না। দেখুন, আইন শুধুমাত্র প্রণয়ন করলেই আইনের যথার্থতা থাকে না, আইনকে আবার ইমপ্লিমেন্টও করতে হয়, এবং আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য ডিফারেন্ট লেভেলসে ডিফারেন্ট জায়গাতেও কিন্তু একটা অ্যাওয়ারনেস থাকা দরকার। পানিশমেন্ট আমাদের ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে ম্যাক্সিমাম পানিশমেন্ট যেটা আছে 7 years রিগারাস ইমপ্রিজনমেন্ট ফর পোচিং অ্যান্ড দিস সর্ট অফ অ্যাক্টিভিটিস। যে কোনো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে শিডিউল 1 অ্যানিম্যালকে যদি মারা হয় তাহলে 7 বছরের জন্য জেল হতে পারে, প্লাস লাখখানেক টাকা জরিমানা হতে পারে। আমাদের এখানে কোথায় সেই জরিমানাটা দেওয়া হচ্ছে? যদি এস্টাবলিশড হয় সেটা কি দেওয়া হচ্ছে? সেই জরিমানাটা, সেই পানিশমেন্টটা কি দেওয়া হচ্ছে? সো ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু আমি স্ট্রং আইন করে দিলাম আর তারপর ইমপ্লিমেন্ট, তাহলে দেওয়া হচ্ছে না কেন? এখানেই তো প্রশ্নটা, যে তাহলে দেওয়া হচ্ছে না কেন, কোথায় ঘাটতি? সেটা হয়তো এইখানে আলোচনা করার স্কোপ নেই। কারণ আমি আপনাকে বলছি, আমি মেনে নিলাম সলমান খানের হয়তো আরো অনেক স্ট্রং যোগাযোগ আছে, তার অনেক পয়সা আছে, আমি এটাকে এক্সেপশনই যদি ধরি, সাধারণ চোরা শিকারী যে আমাদের রাজ্যে ঢুকে, হয়তো নর্থ ইস্ট থেকে এসে ঢুকে গন্ডার শিকার করে যাচ্ছে, আমরা ধরে ফেললাম, তারও কি শাস্তি হবে না? তারও শাস্তি হবে না, মানে শাস্তি আছে, কিন্তু শাস্তির প্রক্রিয়াটা তো খুব লম্বা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যারা শাস্তি দেবেন তাদেরও অ্যাওয়ারনেস থাকতে হবে যে কতটা শাস্তি আমি দিতে পারি এবং কতটা শাস্তি দেওয়া উচিত। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ছাড়াও আমাদের এখানে বায়োডাইভার্সিটি অ্যাক্ট রয়েছে, হুইচ হ্যাজ অলসো ভেরি স্ট্রং পানিশিভ মেজার। প্লাস হচ্ছে এছাড়া দেয়ার আর মেনি আদার এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট আছে, কোনো না কোনোভাবে ধরাই যায়, কিন্তু সে ধরার পরে শাস্তি দিতে হবে। এটা আমার মনে হচ্ছে অন্য জায়গায় বোধহয় ডিসকাস করলে ঠিক হবে। মানে আপনার এখানে পাবলিকলি বলতে অসুবিধা হচ্ছে, এমন কিছু মানুষের বিরুদ্ধে বলতে হয়, বা কোনো বিরুদ্ধে না, পদাধিকারীর বিরুদ্ধে বলতে হয়, যেটা পদাধিকারী না। আমার বক্তব্য হচ্ছে যে এটা একটা দ্যাট ইজ এ ডিফারেন্ট সাবজেক্ট, সেটা হচ্ছে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের এখতিয়ারের বাইরে চলে যাচ্ছে। আমাদের ফরেস্ট অ্যাক্ট রয়েছে, স্ট্রং অ্যাক্ট রয়েছে, কিন্তু ফরেস্ট অ্যাক্টে পানিশমেন্ট তো ফরেস্টার দিতে পারে না। না, আপনি কি বলতে চাইছেন যে বিচারকরা এখনো মনে করেন ও তারা বাঘ মেরেছে, মানুষ তো আর মারেনি, এই মানসিকতা কাজ করছে? না না না, বিচারকদের সঙ্গে কিন্তু আমরা ডিফারেন্ট সময় ওয়ার্কশপ অর্গানাইজ করি, তারা তো নর্মালি হ্যান্ডেল করেন না ওয়াইল্ড লাইফ রিলেটেড ক্রাইম। সেখানে আমরা তাদের সঙ্গে অনেক সময় অনেক ওয়ার্কশপে আমরা আলোচনা করি কি হওয়া উচিত না হওয়া উচিত। উই আর ট্রাইং টু রেজ দিস ইস্যুজ অ্যাট ডিফারেন্ট লেভেলস। কিন্তু যখন এটা এমন একটা অবস্থায় পৌঁছবে যে মানুষ রেপ কেসে একটা বলা হলো যে ফাঁসি দেওয়া হবে, এভরিবডি রিয়েলাইজ ইটস ভেরি সিরিয়াস অফেন্স। সিমিলারলি একটা বাঘকে মারলেও যদি কেউ ধরা পড়ে, তখনও যদি এরকম ধরনের কোনো মেন্টালিটি থাকে যে দ্যাট ইজ এ ভেরি সিরিয়াস ক্রাইম, বাঘ মেরে থাকবে না কেন? আমাদের হাতে খুব সামান্য সময় আছে, আমি যদি 1-2 লাইনে শান্তনুবাবু আপনার প্রতিক্রিয়া জানতে চাই, যে আপনার কি মনে হয় যে ভারতের বিচার বিভাগ এই জন্তু জানোয়ারের ক্ষেত্রে এখনো ও তো জন্তু জানোয়ার মেরেছে এরকম মত পোষণ করেন? না, বিচার যেটা প্রক্রিয়া, সেটা যেটা ডক্টর রাহা বললেন, সেটা ভীষণ একটা লম্বা প্রসেস, 1 নম্বর। দ্বিতীয় কথা, আমার মনে হয় এটা যথেষ্ট শক্ত বা স্ট্রং নয়। আর এর পিঠে আরেকটা কথা আমি বলতে চাই, অ্যাওয়ারনেস ছাড়া কিছু সম্ভব নয়, অ্যাওয়ারনেস ছাড়া, ইনভলভমেন্ট ছাড়া কিছু সম্ভব নয়। আমি আরেকটা কথা বলবো, যেটা ডক্টর রাহার বোধহয় ভালো লাগবে, আড়াবাড়ি কনসেপ্ট, যেখানে আড়াবাড়ি কনসেপ্টের ফলেই আজকে এই জঙ্গলগুলো দাঁড়িয়েছে। আড়াবাড়ি কনসেপ্টে আগে ছিল ফরেস্ট ডিপার্টমেন্ট বলতো জঙ্গলে ঢুকবে না, আড়াবাড়ির পরে বলল তোমরা, আমি ওই অঞ্চলে কাজ করেছি বলে আমি শব্দটাই ব্যবহার করছি, ঝাঁটি, ওরা বলে ঝাঁটি, শুকনো ডালপালা নিয়ে যাও, শুকনো পাতা নিয়ে যাও, কিন্তু কাঁচা গাছে হাত দেবে না। শুকনো ডালপালা নিয়ে তুমি 2 বস্তা নিয়ে যাও, 1 বস্তা বেচে তুমি তোমার তেল নুন, জঙ্গলের উপর নির্ভর করে যারা বাঁচেন তাদের আর্থসামাজিক দিকটাকে নজরে রাখা, নাহলে তারা জঙ্গলটাকে নিজেদের সম্পদ বলে ভাববেন কেন? প্র্যাগম্যাটিক। এক্স্যাক্টলি, আমাদের হাতে একদম সময় নেই, আর আজকে এই আলোচনা এখানে থামাতে হবে। ইনফ্যাক্ট আমরা চাইবো যে এই সচেতনতা আর একটু বাড়ুক, শুধুমাত্র জঙ্গলের প্রাণী নয়, আমাদের আশেপাশে যে প্রাণীদের আমরা কয়েক বছর আগেও নিয়মিত দেখতাম, তাদের ক্ষেত্রেও যেন আমাদের একটা সচেতনতা কাজ করে। আমরা যেন মনে না রাখি যে তাদের ছাড়া আমাদের তো দিব্যি চলে যাচ্ছে, অসুবিধার কি হচ্ছে। অসুবিধা হবে, এটা তো একদিনে বোঝা যাবে না, কিন্তু আগামী দিনে একটা বড় অসুবিধার সামনে আমাদেরই পড়তে হবে। আজকে আমাদের সময় দেওয়ার জন্য নীলাঞ্জনবাবু, শান্তনুবাবু, অতনুবাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদেরও ধন্যবাদ। দেখছিলেন আমাদের আজকের পোস্ট এডিট। দেখতে থাকুন নিউজ টাইম।